কোথাও গিয়ে একটুখানি বসবো, আমার সঙ্গে সঙ্গে এই বড়টা চলে আসবে, এই ছোটটাও চলে আসবে। যাই হোক, তো রিসেন্ট টাইমে আমি যদি সব থেকে খুশি যদি কোনো কিছুতে হয়ে যদি থাকি, সেটা হচ্ছে গিয়ে অরিন্দম শীলের কেস খাওয়া। এবং মোটামুটি আমি আজ অবধি যত নোংরা নোংরা ডিরেক্টরদের কথা জানি বা যাদেরকে পার্সোনালি, যাদেরকে নিয়ে আমি অত্যন্ত বিরক্ত এবং যাদের জন্য অ্যাকচুয়ালি আমি চাই যে এরা কেস খাক, তাদের মধ্যে সবাই কেস খেয়ে গেছে, একজন বোধহয় বাদ দিয়ে। ক্যামেরা রাখার জায়গাই পাচ্ছি না। যাই হোক, জস ওয়েডন, যে অ্যাভেঞ্জার্স বানিয়েছে, যে নিজেকে ফেমিনিজমের ধারক বাহক মনে করতো, সে তার প্রথম কেরিয়ারের শুরুর দিকে বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার সেই ওয়েব সিরিজের ইয়েতে যে ঝামেলা ফামেলা করেছিল, সেগুলো সব সামনে এসে জাস্টিস লিগ 2017 সময় যখন তার এগেনস্টে যখন কেস উঠল যে মিসকন্ডাক্ট হয়েছে, তারপরে তার পুরনো কলিগরা, ওই বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার ছিল বোধহয়, সেখান থেকে এসে বললো। এবং সব থেকে ফানি হচ্ছে কি, দেন জস ওয়েডনের বউ এসে একদম জস ওয়েডনকে একদম পুরোপুরি কাইন্ড অফ ধ্বংস করে দিল। এই লোকটা একসময় অ্যাভেঞ্জার্স 1 আর 2 বানিয়েছিল, যেগুলো $1 বিলিয়ন ওপর ইনকাম করেছে। বাপ ছাড়ে না বাপকে বলে একটা কথা আছে না। এটার পরে পরেই যে লোকটা জেমস গান, মোটামুটি যারা আমাকে পার্সোনাল লাইফে চেনো বা যারা আমার ফেসবুকে কানেক্টেড আছো, তারা জানো যে জেমস গানকে নিয়ে আমি ঠিক কীরকম মনোভাব পোষণ করি। এবং ফেসবুকে মোটামুটি আমি 10টা পোস্ট যদি শেয়ার যদি করি, তার মধ্যে 3খানা এই ছোট লোকটার এগেনস্টে হয়। এবং মোটামুটি জেমস গানের প্রসঙ্গে পরে আসছি। এই মালটার একটা ফল ডাউন তো হয়েছে, কিন্তু সামহাউ মালটা ডিসিতে জায়গা পেয়ে গেছে, যেটা নিয়ে আমি অত্যন্ত বিক্ষুব্ধ। ঠিক আছে, আমি একজন ডিসি ফ্যানাটিক বলতে পারো, ফ্যান তো বলা যায় না আমাকে, কারণ ডিসি ইজ কাইন্ড অফ মাই লাইফ। তো সেখানে এই মালটা সামহাউ ডিসিতে ঢুকেছে, বসে আছে। এর পেছনে অ্যাকচুয়ালি কী কারণ সেগুলো সবই জানি, সবই বুঝতে পারা যায়। বাট যাই হোক, ওকে নিয়ে আজকে কথা বলবো না, থাক। আর এই অরিন্দম শীল, নেপোলিয়ানের আমার যে রিভিউটা ছিল, যেই রিভিউটা দেখার পরে আমাকে একজন ইউটিউবার এক্সপোজ করেছে আমি নাকি উমেন ব্যাসার ব্লা ব্লা ব্লা, যাই হোক, সেখানে আমি অরিন্দম শীলকে গালাগাল দিয়েছিলাম। না, অরিন্দম শীল এরকম একজন লোক, মানে সব থেকে বিকৃত পার্ট কি বলতো, এই লোকটা শবরের সিনেমা বানায়, এই লোকটা আমাদের ব্যোমকেশ বানায়, ঠিক আছে, ওকে, মানে সত্যের প্রতীক ক্যারেক্টারদের নিয়ে সিনেমা বানাচ্ছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি অসত্যের প্রতীক। আজকে জস ওয়েডন অ্যাভেঞ্জার্সের মতো ফিল্ম বানায়, ঠিক আছে, তার নাকি ওয়ান্ডার ওম্যান সিনেমাটা তার নাকি বানানোর কথা ছিল, কিন্তু তারপরে গিয়ে সে ওয়ান্ডার ওম্যানের অ্যাক্ট্রেসকে গিয়ে হুমকি হুমকি দেয় যে এই সিনটা শ্যুট না করলে পরে তোমার কেরিয়ার নষ্ট করে দেবো, তোমার ওয়ান্ডার ওম্যানের পার্ট 2 আমি তৈরি করে তোমার কেরিয়ার খারাপ করে দেবো। স্টান্ট উমেনকে থ্রেট করে তাকে দিয়ে ওই বুব জোকস মার্কা সিন সে তৈরি করে, যে ফ্ল্যাশ ওয়ান্ডার ওম্যানের বুবসের ওপর গিয়ে পড়ছে, যেই সিনটা অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার্স 2তেও রয়েছে। হাল্ক, আই মিন ব্রুস ব্যানারের ক্যারেক্টারটা আর নাতাশা রোমানফের ক্যারেক্টারটার মধ্যে আল্ট্রন যখন প্রথমবার যখন অ্যাটাক করবে, তো জস ওয়েডেনের কেরিয়ার থেকে শেষ হয়ে গেছে পুরোপুরি, একদম ধ্বংস। জস ওয়েডেন মাঝখানে মাথা তুলে বেরিয়েছিল গর্ত থেকে, কিন্তু ও বুঝতে পারেনি যে ও মাথা তুলে গর্ত থেকে বেরিয়ে বলছে, আমি তো বুঝতেই পারছি না আমার কি দোষ, আমি মেবি বেস্ট লোক যার সাথে সবাই সেফলি কাজ করতে পারে। ঠিক আছে, মানে কত বড় ছাগল চিন্তা করো। তো ওর মোটামুটি লাইফ তো পুরোপুরি ধ্বংস, লাইফ নয় কেরিয়ার তো মোটামুটি ধ্বংস। তো এবারে তারপরে এইবার এই ধ্বংসের ইয়েতে নতুন হচ্ছে কি অরিন্দম শীল। এবার অরিন্দম শীলের এই কেসটা আজকে এতদিন বাদে সামনে এসছে, এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কিন্তু অরিন্দম শীলের যে মিসকন্ডাক্ট, এই নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে বহুদিন ধরে বহু চাপানুতর ছিল। এবং আরও কিছু লোকজন আছে, কিছু গায়ক ফায়ক, কিছু কম্পোজার আছে, কিছু অভিনেতা আছে, আমি জানি না এদের নামগুলো কবে সামনে আসবে। আরজি করের ঘটনা, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিটির ঘটনা, আর এইগুলো এমন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে ভাই,
এই জিনিসটার না অ্যাকচুয়ালি দরকার ছিল, কারণ ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের জন্য পশের মতো তো কঠিন রুল থাকে এমএনসিগুলোতে, সেটা কিন্তু রিয়েলি আমি বলছি দরকার। যদিও পশের মিসইউজও প্রচুর জায়গাতে হয়, ঠিক আছে, অনেক জায়গাতে যে কাইন্ড অফ যে বিপদে ফেলার জন্যই ফেক কমপ্লেন করছে। মি টু মুভমেন্ট যখন হয়েছিল তখন এরকম হয়েছিল, কিন্তু সেটার পার্সেন্টেজ অ্যাকচুয়ালি কম। আর মি টু মুভমেন্টে এই যে বলো না, এই ফারহা খানের যে ভাইটা সাজিদ খান বলে, ওই আর একটা ছিল একটা জানোয়ার টাইপের ডিরেক্টর, না সিনেমা বানাতে পারে কিন্তু ঘামান্ডের একদম বিশাল, ঠিক আছে। আশুতোষ গোয়ারিকরের ওদের একটা বোধহয় লাইভ ঝগড়া হয়েছিল কোন একটা ওই অ্যাওয়ার্ড, যে ভাটের যে অ্যাওয়ার্ড সেরিমনিগুলো হয় সেখানে দেখছিলাম। তো এই যে প্রিডেটার টাইপের ডিরেক্টরগুলো এক এক করে যে ক্যান্সেল আউট হচ্ছে না ভাই, দেখে আলাদাই লেভেলের ভালো লাগছে। এবারে এই লিস্টে একজনই বাকি পড়ে রয়েছে কাইন্ড অফ, যার আমি ফল ডাউন দেখতে চাই, যে বাজেভাবে এক্সপোজ হোক আমি চাই। সে একবার তো হয়েছে কিন্তু আবার সে ফেরত চলে এসেছে, সেটা হচ্ছে কি জেমস গান। জেমস গানের পাপের ইতিহাস আরও ভালো করে যেদিনকে খোলসা হবে, কবে হবে আমি সত্যি সত্যি জানি না, বাট যেদিনকে হবে, বাট ডিসি থেকে জেমস গান যেদিনকে বেরিয়ে যাবে না, সেই দিনকে তো আমি উৎসবকে আমি মহোৎসব করব, আমার সেলিব্রেশন শেষই হবে না। না, জেমস গান এত নোংরা লোক, এত নোংরা লোক না ভাই, এবং ওর প্রত্যেকটা সিনেমার মধ্যে হিন্ট থেকে শুরু করে থিম থেকে শুরু করে সমস্ত কিছু একদম আউট ইন দি ওপেন। গার্জিয়ান অফ গ্যালাক্সিতে পিটার কুইলকে যেই এলিয়েনটা, ঠিক আছে, যেটা ওর বাবা ড্যাডি, খুব দুঃখের ওর মৃত্যুর সিন রয়েছে গার্জিয়ান অফ গ্যালাক্সি 2 এর একদম ক্লাইম্যাক্সে, কাইন্ড অফ একটা অ্যাবিউসিভ সম্পর্ককে জাস্টিফাই করে। এবং জেমস গানের পিডোফিলিয়া রিলেটেড যে টুইটগুলো, যেগুলোর জন্য ওকে গার্জিয়ান অফ গ্যালাক্সি 3 থেকে ফায়ার করে দেওয়া হয়েছিল ভাই, ওই টুইটগুলো নিয়ে হয়তো খুব ওপেনলি ডিসকাশন করা হয়তো ঠিক হবে না, ইউটিউবের অনেক রকম নিয়ম ফিয়ম থাকতে পারে, বাট ভাই একটা ম্যাচিওর, আমার আজকে 30 বছর বয়স, আমি যদি খেলার ছলেও যদি খুব নোংরা নোংরা কথা যদি বলি, যেগুলো বিকৃত একটা সাইডকে প্রকাশ করে, তারপর যদি আমি বলি যে না ওগুলো তো জোক ছিল, ওটা অ্যাকচুয়ালি আমার সাথে হয়েছে, আমি প্রতিবাদ করছিলাম, আমি আজকে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে যদি ধর্ষণ নিয়ে যদি 4টে ধর্ষণকে নিয়ে বেশ রগরগে কথা যদি বলি, সেটা কি ভালো শোনায়? এই যে আমাদের দেবদা বা আমাদের ধরুন সালমান খান, এরা প্রত্যেকেই তো ধর্ষণ নিয়ে এমন এমন কথা বলেছে ইন দি পাস্ট, যেটার কারণে তারা যথেষ্ট বাজে রকমভাবে বাটাম কিন্তু খেয়েছে। দেব তো ভালো রকমভাবে বাটাম খেয়েছিল, এখন সে অনেক ভালো অভিনেতা হয়ে গেছে, অনেক ভালো, তার অ্যাক্টিং স্কিল অনেকটাই বেশি উন্নত হয়ে গেছে, তো যাই হোক ঠিক আছে, কোনো প্রবলেম নেই। নাও যশ হৈরানের মতো এই অরিন্দম শীল, খালি মিলগুলো দেখো, এরা বড় পর্দায় হিরোদের গল্প বলে, কেউ অ্যাভেঞ্জার্সের গল্প বলে, কেউ এবার সবর, কেউ ব্যোমকেশ বলছে, কিন্তু রিয়েল লাইফে ভাই এদের মতো 4 অক্ষর ভাই নেই দুনিয়াতে। আমি খুব খুশি হয়েছি পার্সোনালি, আই অ্যাম সো 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 হ্যাপি। এবং আমি চাই যে প্রপার অভিযোগের প্রমাণ এসে, প্রপার চার্জশিট দিয়ে, প্রপার কেসে ফাঁসুক, ঠিক আছে, ওকে, প্রপার শাস্তি পাক, প্রপার মান সম্মান ইজ্জত খোয়াক। কারণ জানেন তো, 10টা ছেলের মধ্যে 3টে এরকম ছেলে থাকে, এবং 3টে এরকম ছেলের জন্য না গোটা প্রজাতির নাম, গোটা পুরুষদেরকে সবাই অল মেন আর রেপিস্ট, ঠিক আছে, আমাদেরকে তখন নট অল মেন বলে চিৎকার করতে হবে, সেটা বলার জন্য ফেমিনিস্টরা আমাদের সাথে যুদ্ধ করতে চলে আসবে। তো অরিন্দম শীলের মতো লোককে পুরুষ মানুষ বলা ঠিক নয়, কারণ একজন প্রপার পুরুষ মানুষ এসব কাজকর্ম কখনোই বলে না। এরা হচ্ছে কি জানোয়ার, এরা হচ্ছে কি নোংরা নর্দমার কীট, ঠিক আছে। অ্যাকচুয়ালি নোংরা নর্দমার কীট বললে পরেও নোংরা নর্দমার কীটকে কাইন্ড অফ অপমান করা হয়। এই সমস্ত ছোট লোক, অসভ্য লোক, এদের সাথে এদের সাথে অ্যাকচুয়ালি যেগুলো করা উচিত সেগুলো আমি বলতে পারবো না, তাহলে অনেক রকম প্রবলেম হতে পারে আমার এই ভিডিওর মধ্যে। এদের সাথে যেটা করা উচিত সেটা হচ্ছে কি, আমার ওয়ান অফ দ্য ডিপেস্ট ডার্কেস্ট ইম্যাজিনেশন, বা কি বলবো, যে ইচ্ছা ওকে করতে চাই, বাট সেটা এই ভিডিওর মধ্যে বলা সম্ভব না। আই থিঙ্ক প্রত্যেকটা ছেলেদেরই এরকম কিছু না কিছু একটা ফ্যান্টাসি তো থাকবে।
যে ধর্ষক বা সেক্সুয়াল অ্যাসল্টার বা এরকম প্রেডেটর টাইপের লোকদের সাথে অ্যাকচুয়ালি কী করা উচিত। তা বাদ দিয়ে আমি বলবো, আপনার আশেপাশে কলেজে, অফিসে, পাড়ায় এরকম লোকজন দেখতে পাবেন। এই দুর্গাপূজা আসছে, কিছু ঠার্কি কাকু থাকে, ঠিক আছে, কিছু লোকজন থাকে ভিড়ের ফায়দা নেয়, এদেরকে দেখবেন, প্রতিবাদ করবেন, ঠিক আছে। আর যদি কিছু প্রতিবাদ করতে সাহস হচ্ছে না বা হচ্ছে না, এমনি ভিড়ের ফায়দা নিয়ে একটা ধাক্কা দেবেন বা পায়ের ওপর দিয়ে সুন্দর করে পাটাকে এমনভাবে মারিয়ে দিয়ে চলে যাবেন যাতে মনে হয় যে কি সুন্দর লেগ ম্যাসাজ হয়ে গেল, ঠিক আছে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, মুখ খুলতে হবে, ঠিক আছে। এবার মুখ খুলতে হবে, ভয় পাওয়ার চুপ থাকার সময় চলে গেছে। কারণ তুমি যত চুপ থাকবে আর যত অন্যায়ের সাথে আপোষ করবে, তত এরকম লোকজন আরও বেশি বাড়বে। এই যে অরিন্দম শীল আজকে এতগুলো সিনেমা বানিয়েছে, ওর যে প্রবলেমেটিক বিহেভিয়ার, ওর সিনেমাতে তো শাশ্বত থেকে শুরু করে আবির থেকে শুরু করে কত লোকজন তো কাজ করেছে ওর সাথে, তারা রিয়েলি কেউ জানতো না যে এই লোকটা এরকম। আজকে এত বড় ইন্ডাস্ট্রির এত লোক তার সাথে কাজ করেছে, মিতিন মাসি, কোয়েল মল্লিক পর্যন্ত কাজ করেছে তার সাথে, কেউ বুঝতে পারেনি যে এই লোকটা কীরকম। সবাই সব কিছু বুঝেছে, জেনেছে, কিন্তু কেউ মুখ খোলেনি বা কনফ্রন্টেশনে যায়নি, কারণ দিস ইজ নট মাই ফাইট। এই দিস ইজ নট মাই ফাইট, দিস ইজ নট মাই ফাইট করতে 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 আমরা বুঝতে পারি না যে আমরা একটা সোসাইটি তৈরি করি যেখানে কিছু সার্টেন লোক ভাবে যে আমি এটা করলেও আমি পরে বলে দেবো না আমার ইন্টেনশন ওরকম ছিল না। এই যে সন্দীপ ঘোষ নাকি হংকংয়ে কোন মেল নার্সের নাকি পেছনে চাপড়েছে, সামনে টাচ করে বলেছে ডু ইউ লাইক দিস, আবার বলছে যে না ওরকম কোনো ইন্টেনশন ছিল না, ওরকম কিছু না। অরিন্দম শীলের ঘটনাটাও পড়লাম যে কোন মহিলাকে নাকি অডিশনের নাম করে কোলে বসিয়ে সবার সামনেই নাকি কিস করে বলেছে না ওরকম না, গালে টাচ হয়ে গেছিল। এই সমস্ত লোকদের সাথে আমাকে একটা বাড়িতে বা কোথাও ছেড়ে দিলে পরে না, আমিও বলবো এরকম যে ভাই ইমা লেগে গেল ভাই ভুল করে, ঠিক আছে। ধরুন ধাক্কা লাগলো, মাটিতে পড়ে গেল, তুলতে গিয়ে দুম করে, ওকে, তারপর বললাম সরি ভাই লেগে গেছে ভাই, এরকম ইন্টেনশন ছিল না। এদেরকে এই যে বনফায়ারের এই যে ইয়েটা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এদেরকে এই বনফায়ারের চুল্লিতে থাক ইয়ে করা উচিত না, ঠিক আছে, বলা উচিত না। ইউটিউব আজকাল ট্রান্সলেট করে, কেস খেতে পারি। এদের সাথে খেলা উচিত, ঠিক আছে, এদের সাথে অ্যাকচুয়ালি খেলা হওয়াটা খুব দরকার। এই জানোয়ারগুলোর সাথে, এই ছোট লোকগুলোর সাথে, এই অমানুষগুলোর সাথে, ঠিক আছে, এদেরকে মানুষ ক্যাটাগরিতে ফেলাই উচিত না, ঠিক আছে। এবং এদের কিন্তু কোনো মানসিক অসুখ নেই, ঠিক আছে। অনেকেই এই ধর্ষক, রেপিস বা এদের সাথে না যে এদের কোনো সমস্যা আছে, ভাই শয়তান লোক, ভাই শয়তান, পিওর ইভিল বাই বার্থ, বাই ডিফল্ট। আমরা অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে দেখো, আমি তো ব্যাটম্যানকে খুব ভালোবাসি, ব্যাটম্যান অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে খুব বেশি ভাবে যে লোকটা ক্রাইম করছে, আমি বাড়ি খেলাম। এই অরিন্দম সেনকে নিয়ে গালাগাল দিচ্ছি বলে ভাই এখানে বিম ফিমে বাড়ি খাচ্ছি, যে অপরাধীদের মনস্তত্ত্ব বুঝতে হবে। ভাই কিছু লোক রয়েছে, দেখো অপরাধী আজকে একটা চোর বা একটা ডাকাত, একটা চোর চুরি কেন করে, এর পিছনে একটা অর্থনৈতিক কারণ আছে, আনএমপ্লয়মেন্টের গল্প আছে। একটা ডাকাত কেন ডাকাতি করে, তার সাথে স্কিলের গল্প আছে, তার সাথে অর্থনৈতিক একটা অ্যাঙ্গেল আছে। কিন্তু একটা লোক যে সমাজে প্রতিষ্ঠিত একটা লোক, তার হয়তো বউ বাচ্চা রয়েছে, তার হয়তো নিজের মেয়ে রয়েছে, সে হয়তো কোনোদিন কারোর সাথে প্রেম করেছে, এরকম নয় যে শারীরিক কোনো রকম সম্পর্ক থেকে সে বঞ্চিত, স্টার্ভড অ্যানিমেল, সে একটা সাধারণ সে লোক, তার লাইফে সমস্ত কিছু আছে, তাহলে সে কোন চাহিদার জন্য গিয়ে অন্য কাউকে শারীরিকভাবে অত্যাচার করতে পারে বা হ্যারাস করতে পারে। একটা যেই মানুষের পেটে খাবার রয়েছে পর্যাপ্ত পরিমাণে, সে কেন কারো রান্নাঘরে ঢুকে ভেঙে চুরে সমস্ত খাবার দাবার খাবে? এখানে এটা আমি রূপক অর্থে বলছি না, আমি বলছি এই সমস্ত লোকেদের না, এর মধ্যে কোনো মনস্তত্ত্ব নেই, শয়তান, ঠিক আছে, শয়তান। শয়তান কেন শয়তান, ডেভিল কেন ডেভিল, ঠিক আছে, এর কোনো ব্যাখ্যা হয় কি? তাই এদের মনস্তত্ত্ব না কপছি, এদেরকে এমন পানিশমেন্ট দেওয়া উচিত যাতে চিরকাল এদের বেঁচে থাকতেই, এদের অস্তিত্বেই এদের ভয় ধরে যায়। ওকে, আমরা ভাবি কি যে ক্রিমিনালদের মধ্যে একটা সাইড রয়েছে, ওই সাইডটাকে সাপ্রেস করে দিতে হবে, ক্রিমিনাল মেন্টালিটিটাকে কমিয়ে দিতে হবে, তাহলেই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
ভাই যে লোক বাই ডিফল্ট শয়তান তার সাথে এরকম কিচ্ছু হয় না। আমি এনাফ ক্রিমিনাল সাইকোলজি নিয়ে নাড়াঘাটা করে অবজার্ভ করে আমি একটা জিনিস বুঝেছি যে কোনো কোনো জায়গায় না, যে আমাদের এই যুক্তি যে মেবি কোনো একটা কারণে ওই কাজটা করেছে, এটা কোনো কোনো জায়গায় গিয়ে না আর খাটে না। কিন্তু আমরা ওটার উপরেই জোর দিই বারবার, আমরা রিজন খুঁজে বার করার চেষ্টা করি। দের ইজ নো রিজন। ও ওই রকমই, ওর প্রকৃতি ওরকম, ও ওই টাইপেরই লোক। হি ডাজ ডিল জাস্ট ফর ফান। এরকম একটা লোককে তুমি কি করে তুমি ডিল করবে? ঠিক আছে, যাই হোক, খুব হ্যাপি আমি অরিন্দম শীলের জন্য। কনগ্রেচুলেশন অরিন্দম শীল। ওকে, তো এই লোকটার ব্যাপারে অনেকই শুনেছি, অনেক গল্পই বিশ্বাস হতো না, বাট তারপর ভাবতাম এত গল্প যে শুনছি ভাই, কিছু তো রিয়ালিটি তো আছে। এবং এর তো একটা সিনেমা, এই মায়া কুমারী না কি, সেখানে আবির ছিল, কোন একটা সিনেমাতে বডি ডাবলের ইউজ কীভাবে হয় সেই নিয়ে একটা সিনেমা ছিল। সিনেমাটা আমি নন্দনে দেখতে গেছিলাম, রিভিউ করিনি, এত জঘন্য সিনেমা। ঠিক আছে, তো সেখানে সেখানে এই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই এক্সপ্লয়টেশন নিয়ে একটা গল্প ছিল, যেখানে আবিরের ক্যারেক্টারটা কাইন্ড অফ এক্সপ্লয়েট করে, বাট দেন ও আস্তে আস্তে করে বদলে যাবে, মায়া কুমারী বা এরকম কিছু। ঠিক আছে, তো সেখানে বডি ডাবলের কনসেপ্ট, পিঠে তিল, সেসব নিয়ে অনেক কপচানো হচ্ছিল। তো ফাইনালি এই লোকটা ধরা পড়লো। খুব খুশি আমি, খুব 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 খুশি। বাকিদের জন্য এই সেম ট্রিটমেন্টটা কাম্য করি। এবার এবার কতদিনে ফেরত আসবে দেখা যাক। এর তো কোনোদিনই ফেরত আসা উচিত নয়, বাট কতদিনে ফেরত আসবে সেটা যাক দেখা। এনিওয়ে, চলো টাটা বাই। আজকে আমাকে এই তামিলনাড়ুর প্রত্যন্ত সুন্দর গ্রাম ছেড়ে আর আমার সোনা বাবাগুলোকে ছেড়ে চলে যেতে হবে ভাই। আমার মনটা খুব খারাপ ভাই। ঠিক আছে, কারণ এই 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 যে ভদ্রলোক শুয়ে আছে ভাই, এই ভদ্রলোক ভাই এত ভালো না ভাই, এত ভালো। এই দুজনেই, ঠিক আছে, এদের দুজনকে আমি এত ভালোবাসাবাসি করেছি না ভাই। ওকে, যে এদেরকে ছেড়ে যাওয়াটা রিয়েলি বলছি চাপে হবে। মিশিস মুসু ঘুমাচ্ছে, ওকে বিরক্ত করবো না। চলোটা ভাই, আলোচনা দেখা পাই, বাই।